সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে রাস্তার মধ্যে দুটো মেয়ে দৌড়াচ্ছে, একটা ছেলে পিছন থেকে যা লাঠি করে। তো ওর মধ্যে আমার একটা মেয়ে আমার বান্ধবী, যখন আমরা শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে বলি এবং তাকে মাফ চাইতে বলি, জোর করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্রলীগদের বের করি। এরপর এই আক্রমণের বর্ণনা আসলে করার মতো আমার পর্যাপ্ত ওয়ার্ড নেই, এটার ভয়াবহতাটা কতটুকু ছিল। তো সেখানে আসলে ওই আক্রমণের হাত থেকে কোনো নারী কিংবা এগুলো আসলে কখনো দেখা হয়নি। একটা নারীকে যেভাবে মলেস্ট করেছে, যেভাবে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পায়ে পিটিয়েছে, এটা একটা পুরুষের ক্ষেত্রেও ঘটেছে। তারা আসলে এই ভেদাভেদটা রাখেনি, যেটা বিগত সময় আমরা ভেবে আসতাম যে মেয়েদেরকে হয়তো আঘাত করবে না কিংবা মেয়েদেরকে টর্চার করবে না, বাট এটার এই সীমাটাও তারা ওই সময়টাতে অতিক্রম করে ফেলেছিল। দেখেন, 14 তারিখ দিনের বেলা আমাদের সকাল থেকে কিন্তু একটা কর্মসূচি ছিল যে পদযাত্রার মাধ্যমে স্মারকলিপি দেওয়া রাষ্ট্রপতি বরাবর, এবং এটা সারাদিন ব্যাপী এই কর্মসূচি পালন করে যখন বিকেলের পরে বাসায় যাই বা হলে ফিরি, তো তখন একটা বক্তব্য আমাদের সামনে আসে যে রাজাকারের নাতিপুতি বলা। তো তখন আসলে আমি বেগম বজরুন্নেসা সরকারি মহিলা কলেজের হলেই ছিলাম এবং সেখানে থাকাকালীন সময় আসলে নানাবিধ প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম এবং একটা পর্যায়ে দেখি যে সন্ধ্যার পরে সবাই ঢাকা ইউনিভার্সিটির সবাই আসলে হলের তালা ভেঙে বেরিয়ে আসে। তো আমাদের ওই সময় আসলে ক্যাম্পাসে তখনও আমাদের হলগুলোতে ছাত্রলীগের অবস্থান ছিল এবং তখন প্রায় রাত 11টা প্লাস যখন আসলে এই মিছিলগুলো ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মেয়েরা কিংবা ছেলেরা হলের তালা ভেঙে যখন বের হচ্ছিল তখন 11টা প্লাস। তো খুব স্বাভাবিকভাবেই বদরুন্নেসার ক্যাম্পাস থেকে যেটা দেখে এসেছি, অন্য কোনো মুভমেন্টে আসলে অত বেশি সক্রিয় খুব কম ছিল। সেই জায়গা থেকে আমরা দিনের বেলায় মুভমেন্টগুলোতে যখন আসছিলাম, কিন্তু রাতের বেলা হলের তালা ভেঙে বের হওয়া এবং এই বিষয়টা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল এবং আমরা কয়েকজন একত্রিত হয়ে হলের গেটের সামনে গিয়ে স্লোগান দিয়েছি, কিন্তু আলটিমেটলি তালা ভেঙে বের হওয়ার মতো ওই সময়ে এবং অনেকে তখন আসলে ঘুমিয়েও পড়েছিল, কারণ আমাদের ওই বিষয়টা ছিল না। তো বদরুন্নেসা ক্যাম্পাস থেকে ওই রাত্রেবেলা আসলে বের হওয়া আমাদের জন্য সম্ভব হয়নি এবং পরের দিন আমরা আসলে একটা বড় মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে যে আমাদের অবস্থান কর্মসূচি ছিল সেখানে যোগ দিয়েছিলাম। ঝামেলার করতে আসলে মুভমেন্টের আসেনি এবং কোনো ধরনের ঝামেলা হোক এটাও আমাদের কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করছিলাম, অবস্থান করছিলাম, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রতা ঘোষণা করেছিলাম। কিন্তু একটা পর্যায়ে আসলে যখন 14 তারিখের ওই ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে বলি এবং তাকে মাফ চাইতে বলি, এটা আসলে ওই ফ্যাসিস্টের খুব তার যেই দাম্ভিকতা, তার যে চরিত্র, দাম্ভিক যেই চরিত্র, সেই চরিত্রের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায় এবং সে কোনোভাবেই ক্ষমা চাইবে না এবং অনেকটা আক্রমণাত্মক হয়ে পড়ে। সেই জায়গা থেকে আসলে 15ই জুলাই আমাদের কর্মসূচির উপরে তারা, যখন আমরা আসলে মিছিল নিয়ে হলপাড়ার দিকে এগোচ্ছিলাম, ওই টাইমটাতে আসলে তখন ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এবং তাদের ভাড়া করা সন্ত্রাসীরা আসলে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমাদের উপর একটা অ্যাটাক চালায় এবং 15 তারিখে আমি যখন আহত হয়ে হসপিটালে ভর্তি, সেখানে আমাদের ক্যাম্পাসের আমার আরও এক ব্যাচমেট, আমার সহপাঠী, সেদিন সেও আহত হয়েছিল। তার একটা ছবি খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে রাস্তার মধ্যে দুটো মেয়ে দৌড়াচ্ছে, একটা ছেলে পিছন থেকে যা লাঠি করে। তো ওর মধ্যে আমার একটা মেয়ে আমার বান্ধবী ছিল। তো আসলে সে ওই ফুটেজটা যখন বাইরে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাকে হলের মধ্যে নানাভাবে জেরা করা হয়েছে, কি বলা চলে, একটা মানসিক নির্যাতন তাকে করা হয়েছে। সে কেন মুভমেন্টে গেছে, সে অস্বীকার করেছে যে আমি মুভমেন্টে যাইনি ওই সময়টাতে বাঁচার জন্য, যে মুভমেন্টে যাইনি, আমি রাস্তা থেকে হলের দিকে ব্যাক করছিলাম, তখন এভাবে আমি এই ঘটনার মধ্যে পড়ে যাই। এবং একটা পর্যায়ে আসলে আমাদেরকে ভিসি চত্বরের বাসের সাইডে গিয়ে যখন আমরা আটকে যাই, তখন আমাদেরকে ওখানে বেধড়ক মারধর করে, লাঠি, ইট পাটকেল ছিল, রড ছিল। তো একটা পর্যায়ে আসলে আমি সেন্সলেস অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তীতে ওখানেও নাকি ট্রিটমেন্ট ফুল করতে পারেনি। ওখানে আরেক দফা অ্যাটাক হওয়ার কারণে আমাকে ওখান থেকে আবার বের করে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়েছিল। তো এইটার যে একটা বর্বরতা, যে একবার হামলা করার পরে যারা চিকিৎসা নিতে হসপিটালে যেত তাদেরকেও আসলে চিকিৎসাটা নিতে দেওয়া হতো না এবং ওই হসপিটালেও আরেক দফা হামলা করা হতো। এটা একটা কালচার হয়ে গিয়েছিল এবং এই আজটা আসলে যারা এই ফ্যাসিবাদী সময়গুলোতে বিভিন্ন প্রতিবাদ করেছে বিভিন্ন ইস্যু নিয়ে, তারা আসলে এটা খুব অভ্যস্ত ছিল এবং তাদের এটা ধারণা ছিল। কেননা এটা বিগত সময়ে অনেকবার ঘটেছে যে এক দফা ক্যাম্পাস থেকে মেরে হসপিটালে পাঠাতো, হসপিটালে গিয়ে আরেক দফা মারতো। তো এটা একটা ওনাদের কালচার হয়ে গিয়েছিল। তো ওই জায়গা থেকে যদি
যদি বলতে চাই যে আমাদের উপরে অ্যাটাক করা হলো, এরপর ওদিন অনেক অনেক ছেলে মেয়ে আসলে আহত হয়েছিল। হসপিটালে একের পর এক ছেলে মেয়ে ঢুকছে, মাথা ফাটা, হাত ভাঙা, পা ভাঙা, এরকম করে মানে রক্ত পড়ছে। এই যে এখন যদি চুপ করে থেমে যাই এই অন্যায়ের বিরুদ্ধে, এখনই যদি কথা বলতে না পারি, তাহলে আসলে কখনোই পারবো না, নাও আর নেভার টাইপ। তো আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের এইটার সর্বোচ্চ প্রতিবাদটা জানাতে হবে। এবং আমি 16 তারিখ হসপিটালে ভর্তি ছিলাম, এরপরে 17 তারিখ জোর করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্রলীগদের বের করি। এরপর আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসি। তো একটা দীর্ঘ ইতিহাস, এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, ফ্যামিলির একটা বাধা ছিল, তাদের একটা ভয়ভীতি কাজ করতো, পুলিশ থেকে শুরু করে নানা ক্যাডারের হুমকি, আওয়ামী লীগের ক্যাডারদের হুমকি, পরিবারের উপরে হুমকি, নিজের উপরেও রাস্তায় বের হলে মানে পুলিশ যেইভাবে আসলে গুলি করে আমাদেরকে হত্যা করছিল, আমার ভাইদেরকে শহীদ করছিল, এটার কিছু বিষয়। তো সব কিছু মিলিয়ে একটা বলা চলে একটা যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে আমরা এই জুলাইটাকে পার করেছি। এবং যত আসলে পরিস্থিতি কঠিন হয়েছে, তত আমাদের মনোবল শক্ত হয়েছে, তত আমরা বেশি সাহস পেয়েছি, শক্তি পেয়েছি। কারণ কঠিন পরিস্থিতি আসলে একজন সাহসী এবং মানে কি বলে, সাহসিকতার মনোভাব গড়ে ওঠে এবং সাহসী ব্যক্তিত্ব তৈরি হয় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। তো ওই কঠিন পরিস্থিতিটা আসলে আমরা জুলাইয়ে ফেস করে এসেছি এবং ওইটাই আমাদের শক্তির উৎস ছিল বলা চলে।